নমস্কার বন্ধুরা, আমি রূপম। তোমাদের সকলকে স্বাগত জানাই থ্রিলারপিডিয়া বাংলা ইউটিউব চ্যানেলে। আজ তোমাদের জন্য হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা একটি ভৌতিক কাহিনী, দুর্ঘটনার পর। তো বেশি কিছু না বলে চলো গল্পে যাওয়া যাক। এ জায়গাটা রেবতীবাবুর এখনো চেনা হয়ে ওঠেনি। মাত্র 3 দিন হলো পাহাড়ি অঞ্চলের এই হাসপাতালে সুপারের দায়িত্ব নিয়ে কাজে যোগ দিয়েছেন রেবতীভূষণ। নতুন তৈরি হয়েছে এই ছোট্ট হাসপাতালটা। মাত্র কয়েকজন চিকিৎসক আর স্বাস্থ্যকর্মীদের নিয়ে কাজ শুরু করা হয়েছে। পেশেন্টদেরও তেমন ভিড় নেই এখানে। সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে, থামার কোনো বিরাম নেই। জানলার বাইরে পাহাড়গুলোর মাথা ঢেকে আছে কালো মেঘে। আজ একজনও পেশেন্ট আসেনি হাসপাতালে। বিকাল হয়ে আসছে। নিজের চেম্বারে বসে একটা মেডিকেল জার্নালের পাতা উল্টাচ্ছিলেন রেবতীবাবু। ঠিক সেই সময় স্থানীয় পুলিশ স্টেশন থেকে টেলিফোনটা এলো। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা জায়গাতে, অ্যাম্বুলেন্স পাঠাতে বলেছে সেখানে। ফোনটা নামিয়ে রেখেই চেম্বারের বাইরে বারান্দায় বেরিয়ে এলেন রেবতীবাবু। বারান্দায় একটা কাঠের বেঞ্চে বসে গল্প করছিল অ্যাম্বুলেন্স চালক সুব্বা নামের ছেলেটা ও আরও কয়েকজন স্বাস্থ্যকর্মী। রেবতীভূষণকে দেখেই তারা উঠে দাঁড়ালো। রেবতীবাবু তাদের প্রশ্ন করলেন, এখানে ডেভিল রোডটা কোথায়? সুব্বা বলল, কাছেই স্যার। কেন, কোনো অ্যাক্সিডেন্ট হলো নাকি? রেবতীবাবু মৃদু বিস্মৃতভাবে প্রশ্ন করলেন, তুমি জানলে কিভাবে? ছেলেটা বলল, ও জায়গাতে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয় স্যার, বিশেষত এই বর্ষাকালে, সেজন্যই ও রাস্তার ওই নাম। রেবতীবাবু এবার এই অদ্ভুত নামের কারণ বুঝতে পারলেন। ডেভিলস রোড, অর্থাৎ শয়তানের সরণি। তিনি বললেন, সেখানে অ্যাম্বুলেন্স নিয়ে যেতে হবে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছে, থানা থেকে ফোন এসেছিল। কথাটা শুনে একজন স্বাস্থ্যকর্মী বলল, তবে কোনো ডাক্তারবাবু ডেকে আনি? হাসপাতাল থেকে বেশ কিছুটা তফাতে ডাক্তারদের বাসস্থান। আজ কোনো পেশেন্ট নেই বলে কিছুক্ষণ আগেই রেবতীবাবুর অনুমতি নিয়ে অন্য দুজন ডাক্তার ঘরে ফিরে গেলেন। স্বাস্থ্যকর্মীর কথা শুনে রেবতীবাবু বললেন, হ্যাঁ, তাদের গিয়ে হাসপাতালে আসতে বলুন। তবে তারা আসা পর্যন্ত অপেক্ষা করা ঠিক হবে না। অ্যাম্বুলেন্সের সঙ্গে আমিই যাচ্ছি। বারান্দার নিচে একটু তফাতে রাস্তার এক পাশে দাঁড়িয়েছিল অ্যাম্বুলেন্সটা। রেবতীবাবু সুব্বা আর একজন সঙ্গীকে নিয়ে উঠে বসলেন তাতে। সর্পিল পাহাড়ি রাস্তা বেয়ে তারা এগোলেন আকুস্থলের দিকে। জায়গাটা বেশি দূর নয়, মিনিট 4 লাগলো সে জায়গায় পৌঁছাতে। তার এক পাশে পাহাড়ের ঢাল উঁচু হয়ে উঠে গেছে উপর দিকে। তার মাথার উপর বর্ষণ সিক্ত পাইন বন। সেখান থেকে একটা ঝোড়া বা ঝর্ণা নেমে এসে সামনের সংকীর্ণ রাস্তাটাকে ভিজিয়ে দিয়ে নেমে যাচ্ছে অন্য দিকের অতল স্পর্শী খাদের দিকে। ঝর্ণার জলধারা যেখান দিয়ে রাস্তায় প্রবাহিত হচ্ছে, তারপরই রাস্তাটা একটা বাঁক দিয়ে নিচে নেমে গেছে। যে রাস্তা বেয়ে উপরে উঠে আসে গাড়ি, রেবতীবাবুর অ্যাম্বুলেন্স থেকে নামতেই সেখানে একটা ছোটোখাটো জটলা দেখতে পেলেন। একটা পুলিশের জিপও সেখানে আছে। রেবতীবাবু সঙ্গীদের নিয়ে সেই জটলার কাছে যেতেই একজন পুলিশ অফিসার তার দিকে এগিয়ে এলেন। রেবতীবাবু তাকে বললেন, আমি হাসপাতালের সুপার, 3 দিন হলো এখানে এসেছি। ঘটনাটা কি? অফিসার বলল,
একজন বাইক আরোহী মোটর সাইকেল নিয়ে খাদে পড়ে গেছে। লোকটা গাছের গায়ে ঝুলছে, বুঝতে পারছি না বেঁচে আছে কি না। তোলার পর দেখা যাক। রেবতীবাবু বললেন, কই, কোথায়? অফিসার বললেন, চলুন দেখাচ্ছি, তবে একটু সাবধানে পা ফেলবেন। দেখছেন তো রাস্তাটা কেমন পিছল, এজন্যই অ্যাক্সিডেন্ট হয় এখানে, বিশেষত যারা ওয়াকিবহল নয় এ জায়গার ব্যাপারে। অ্যাক্সিডেন্টটা স্থানীয় একজন লোক দেখেছে। বাইক আরোহী রাস্তা দিয়ে নিচ থেকে উপরে উঠে আসছিল। বাঁক পেরিয়ে ওপরে উঠে এসেই সে পিছল রাস্তায় উঠে বাইক সমেত ছিটকে পড়ে খাদে। একে তো রাস্তাটা জলে ভেজা, তার উপর আবার রাস্তাটা ঢালের খাদের দিকে। পুলিশ অফিসারের সঙ্গে টিপ টিপ বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে রেবতীবাবু সাবধানে পা ফেলে এগোলেন খাদের দিকে। ইতিমধ্যে কয়েকজন পুলিশ কর্মী জিপের পিছনে দড়ি বাঁধতে শুরু করেছে সেই দড়ি বেয়ে খাদে নামার জন্য। তাদের চেহারা দেখে রেবতীবাবু বুঝলেন তারাও পাহাড়ি মানুষ। সম্ভবত এই ধরনের কাজে লোকগুলোর পূর্ব অভিজ্ঞতা আছে। অফিসারের সঙ্গে রেবতীবাবু এসে দাঁড়ালেন খাদের ধারে। খাদটা এত গভীর যে নিচে সবকিছু ভালো করে দেখা যাচ্ছে না। রেবতীবাবু ঝুঁকে পড়ে দেখার চেষ্টা করলেন যে লোকটা কোথায়। অফিসার রেবতীবাবুকে সতর্ক করে বললেন, বেশি ঝুঁকবেন না, একদম খাদের নিচে নয়, ওই যে খাদের গা বেয়ে যে গাছটা বেরিয়ে শূন্যে ঝুলছে সেটা দেখুন। এই বলে তিনি আঙুল তুলে দেখিয়ে দিলেন সে জায়গাটা। রেবতীবাবু এবার দেখতে পেলেন জায়গাটা প্রায় 70 ফুট নিচে খাদের দেওয়াল থেকে ঠিক হাতের মতো মোটা ডাল সমেত একটা বুনো গাছ অদ্ভুতভাবে শূন্যে বেরিয়ে আছে, আর তার উপর উপুর হয়ে পড়ে আছে একটা লোক। হেলমেটটা এখনো তার মাথায় আছে, তবে লোকটা নড়ছে না। পুলিশ অফিসার বললেন, লোকটা বেঁচে আছে কিনা জানি না, তবে একদম নিচে পড়লে বেঁচে থাকলেও এখন লোকটাকে তোলা সম্ভব হতো না। খাতটার গভীরতা 500 ফুট। ওই দেখুন অনেক নিচে ওর মোটর বাইকটা পড়ে আছে, ওই যে যেখানটায় একটা লাল বিন্দু মতো রয়েছে, লাল রঙের মোটর বাইক। তবে ওটাকে এখন উপরে আনা সম্ভব নয়, অন্য পথ দিয়ে নিচে নেমে পরে তুলে আনতে হবে। রেবতীবাবু ভালো করে তাকিয়ে এবার খাদের নিচে পড়ে থাকা বাইকটাকে দেখতে পেলেন। খাদে নামার কাজ শুরু হয়ে গেল। এক পাশে দাঁড়িয়ে রেবতীবাবু দেখতে লাগলেন সেই রেস ক্লিষ্ট অপারেশন। জিপটাকে প্রথম পিছিয়ে এনে দাঁড় করানো হলো খাদের কিনারে। তার পিছনের ঢাকা দুটোর গায়ে বেশ বড় দুটো পাথর খণ্ড রাখা হলো যাতে চাকা হড়কে না যায় সেজন্য। কাছির মতো লম্বা দড়ি বাঁধা জিপের পিছনের অংশে, যার অপর প্রান্ত বাঁধা আছে এক গোর্খা পুলিশ কর্মীর কোমরে। তাছাড়া লোকটার কাঁধে অন্য একটা দড়িও আছে আহত বা নিহত বাইক আরোহীকে বেঁধে উপরে তুলে আনার জন্য। খাদ বেয়ে ধীরে ধীরে নিচে নামতে শুরু করলো সেই পুলিশ কর্মী। ওপর থেকে তাকে নানা নির্দেশ দিতে লাগলো অন্য পুলিশ কর্মীরা। ব্যাপারটা দেখতে লাগলেন ডাক্তারবাবু। একসময় ধীরে ধীরে নিচে নেমে সেই পুলিশ কর্মী পৌঁছে গেল ঝুলন্ত গাছটার গায়ে লোকটার কাছে। তারপর দড়ি দিয়ে নিজের দেহটার সঙ্গে লোকটাকে বাঁধতে শুরু করলো। ওপর থেকে পুলিশ অফিসার জানতে চাইলেন, লোকটা বেঁচে আছে? নিচে থেকে জবাব এলো, বুঝতে পারছি না। কালো হয়ে আসছে আকাশ, বৃষ্টি বাড়তে শুরু করেছে। পুলিশ কর্মী লোকটার দেহটাকে নিজের দেহের সঙ্গে বেঁধে ফেলার পর নিচ থেকে বলল, জিপ চালু করুন। ধীরে ধীরে খাদের ধার থেকে সরতে শুরু করলো জিপ, আর তার সঙ্গে সঙ্গেই ধীরে ধীরে দড়ির টানে উপরে উঠে আসতে লাগলো
রজ্জুবদ্ধ দেহ দুটো। একসময় লোকটাকে ওপরে তুলে আনলো সেই পুলিশ কর্মী। বাইক আরোহীকে উপরে তুলে এনে মাটিতে শুয়ে প্রথমে তার হেলমেটটা খুলে ফেলা হলো। রেবতীবাবু ঝুঁকে পড়লেন তার উপর। লোকটার বয়স মনে হয় বছর ৪৫ হবে। সুঠাম চেহারা, পরনে লাল জ্যাকেট, নীল জিপ, পায়ে শুজ, হাতে বাইক চালানোর জন্য আঙুল কাটা গ্লাভসও আছে। তবে লোকটার মুখমণ্ডল দেখে বোঝা যাচ্ছে যে সে স্থানীয় মানুষ, অর্থাৎ ভুটিয়া, গোর্খা বা লেপচা নয়। রেবতীবাবু লোকটার কবজিতে হাত রেখে সেটা তুলে ধরলেন। বরফের মতো ঠান্ডা হাত, কোনো স্পন্দন নেই তাতে। রেবতীবাবু একবার তার আঙুলটা লোকটার নাকের কাছে ছোঁয়ালেন, তারপর উঠে দাঁড়িয়ে বললেন, মারা গেছে লোকটা। বাইরে থেকে তেমন কোনো আঘাতের চিহ্ন না দেখা গেলেও পোস্টমর্টমে বেশ বোঝা যাবে কেন মারা গেছে লোকটা। হার্ট ফেল হতে পারে। ঘাটটা দেখুন কেমন যেন বাঁকা মনে হচ্ছে। ওখানে পড়ার সময় কোনো মারাত্মক আঘাতও লাগতে পারে। রেবতীবাবুর কথা শুনে পুলিশ অফিসার মাথা থেকে টুপি খুলে বললেন, আপাতত বডিটা আপনার হাসপাতালে নিয়ে গিয়ে রাখুন। কাল সকালে বডিটা সদর হাসপাতালে পোস্টমর্টমের জন্য পাঠাবো। দেখি লোকটার পকেটে কোনো পরিচয়পত্র পাওয়া যায় কিনা। পেলে বাড়িতে খবর পাঠানোর ব্যবস্থা করতে হবে। অফিসারের নির্দেশ পেয়ে এরপর একজন পুলিশকর্মী বাইক আরোহীর পকেট হাতড়াতে শুরু করতেই লোকটার হিপ পকেট থেকে একটা পার্স বেরিয়ে এলো। অফিসার সেটা খুলতেই তার মধ্যে কিছু টাকা, এটিএম কার্ড আর একটা ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেল। লাইসেন্স কার্ডটা হাতে নিয়ে সেটা আধো অন্ধকারে চোখের সামনে তুলে ধরে দেখে অফিসার বললেন, যাক, নাম ঠিকানা পাওয়া গেল। কলকাতায় বাড়ি দেখছি। রেবতীবাবু বললেন, তাই নাকি? আমিও তো কলকাতার লোক। অফিসার ড্রাইভিং লাইসেন্সটা রেবতীবাবুর হাতে বাড়িয়ে দিলেন। ছবি আঁটা লাইসেন্স কার্ডে লোকটার নাম লেখা আছে দীনেশ মল্লিক, পিতা অখিল মল্লিক, ঠিকানা ৭২ কলুটোলা লেন, কলকাতা। ছবি দেখে বোঝা যাচ্ছে মৃত ব্যক্তিরই ড্রাইভিং লাইসেন্স এটা। লাইসেন্স কার্ডটা অফিসারের হাতে ফিরিয়ে দিয়ে রেবতীভূষণ বললেন, কলকাতা থেকে এত দূরে বাইক নিয়ে এসেছিল লোকটা? অফিসার বললেন, লং ড্রাইভে আসতে পারে। অ্যাডভেঞ্চারের নেশায় লোকটা এত দূরে আসতে পারে। আবার স্থানীয় কোথাও চাকরি সূত্রে এসে থাকতে পারে, এই যেমন আপনি এসেছেন। অফিসার আরও কি যেন বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই একজন পুলিশকর্মী বলে উঠলেন, আরে, লোকটা বেঁচে আছে, পা নড়ছে। কথাটা শুনে চমকে উঠে দেহটার দিকে তাকালেন অফিসার আর রেবতীভূষণ। চারপাশে অন্ধকার হয়ে আসছে। তারই মধ্যে রেবতীভূষণ দেখলেন লোকটার একটা পা যেন মৃদু মৃদু নড়ছে। বেঁচে আছে লোকটা। রেবতীবাবু তাড়াতাড়ি বসে পড়ে লোকটার নাকের কাছে আঙুল রাখলেন। হ্যাঁ, মৃদু হলেও শ্বাস নিচ্ছে লোকটা। সে সত্যিই এখনো বেঁচে আছে। তিনি বললেন, হ্যাঁ, এখনো তো বেঁচে আছে দেখছি লোকটা। পুলিশ অফিসার বিস্মিতভাবে রেবতীভূষণকে বললেন, ডাক্তারবাবু, আপনি যে তবে একটু আগে বললেন। রেবতীভূষণ বললেন, হ্যাঁ বলেছি, ১০ লাখে একজন মানুষের ক্ষেত্রে এ ঘটনা অনেক সময় ঘটে। হৃৎপিণ্ড কিছুক্ষণের জন্য বন্ধ হলেও আবার তা চালু হয়ে যায়। এক্ষেত্রেও হয়তো তেমনই ঘটেছিল। এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে, হয়তো বেঁচে যেতে পারে লোকটা। এরপর আর কথা বাড়ালো না কেউ। অ্যাম্বুলেন্স থেকে স্ট্রেচার নামিয়ে লোকটাকে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে তুলে ফেলা হলো। অক্সিজেনের মাস্কও লাগিয়ে দেওয়া হলো লোকটার মুখে। রেবতীবাবুদের অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিয়ে পুলিশ অফিসার বললেন, আপনি ওকে হাসপাতালে নিয়ে যান।
আমি থানায় ফিরে লোকটার বাড়ির ঠিকানাতে খবর পাঠানোর চেষ্টা করছি। কোনো অঘটন হলে সঙ্গে সঙ্গে জানাবেন। হাসপাতালে পৌঁছে যাব, না হলে কাল ভোরে যাব লোকটা কেমন আছে জানতে। সূর্য ডুবতে ঘণ্টাখানেক বাকি থাকলেও হঠাৎই যেন পৃথিবী অন্ধকার হয়ে এসেছে। বাড়ছে বৃষ্টিও। হেডলাইট জ্বালিয়ে জিপ এগোলো হাসপাতালের দিকে। চলন্ত অ্যাম্বুলেন্সের মধ্যে লোকটার বুকে হাত ছুঁয়েই রেবতীবাবু বুঝতে পারলেন যে লোকটার বুকটা ওঠানামা করছে। হয়তোবা এ যাত্রায় বেঁচে যেতে পারে লোকটা। হাসপাতালে ইতিমধ্যে খবর পেয়ে অন্য দুজন ডাক্তারবাবুও উপস্থিত হয়ে গেছিলেন। ছোট একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটও আছে হাসপাতালে। লোকটাকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে সোজা ঢুকিয়ে দেওয়া হলো সেখানে। 3 জন ডাক্তার মিলে লোকটার চিকিৎসা শুরু করলেন। স্যালাইন, অক্সিজেন আর বেশ কয়েকটা ইঞ্জেকশন দেওয়া হলো। হৃদস্পন্দন দেখার জন্য যে মনিটর স্ক্রিন আছে তার সঙ্গে লোকটার শরীরের সংযোগ স্থাপন করতেই সেখানে দেখা গেল যে কিছুটা উত্তেজিত অবস্থায় থাকলেও লোকটার হৃদস্পন্দন মোটামুটি স্বাভাবিক। ভালো করে লোকটাকে পর্যবেক্ষণ করার পর একজন ডাক্তারবাবু মন্তব্য করলেন, খুব বেশি কিছু হয়েছে বলে তো মনে হচ্ছে না। সম্ভবত ঘটনার আকস্মিকতায় লোকটা অজ্ঞান হয়ে গেছে। তবে ঘাড়ের কাছটায় চোট লেগে থাকলেও থাকতে পারে, কেমন যেন বাঁকা মনে হচ্ছে। ডাক্তার রেবতীভূষণ বলল, হ্যাঁ, সেটা এক্স-রে করলে ধরা পড়বে কাল সকালে। আপাতত ওকে বেশি নাড়াচাড়া করার দরকার নেই। অক্সিজেন, স্যালাইন যেভাবে চলছে চলুক, দেখা যাবে স্বাভাবিকভাবে ওর জ্ঞান ফেরে নাকি। অন্য দুজন ডাক্তারবাবুও সহমত প্রকাশ করলেন। একজন ডাক্তারবাবু আর 2 জন স্বাস্থ্যকর্মীকে ডিউটিতে রেখে ডাক্তার রেবতীভূষণ গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন তার কোয়ার্টারের দিকে। পরদিন ভোরবেলা সূর্যদেব মুখ দেখালেন না। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। সকালেও তার বিরাম নেই। পাহাড়ি অঞ্চলে বৃষ্টি নামলেই জনজীবন বিপর্যস্ত হয়ে ওঠে। পথঘাট জনশূন্য হয়ে যায়। ঠান্ডার দেশে আরও ঠান্ডা নামে। কাঠের বাড়িগুলোর মধ্যে কুটিসুটি মেরে বসে থাকে লোকজন। কিন্তু রেবতীভূষণকে হাসপাতালে যেতেই হবে, জরুরি পরিষেবার কাজ বলে কথা। তাই তিনি টিপটিপ বৃষ্টির মধ্যেই গাড়ি নিয়ে রওনা হয়ে গেলেন হাসপাতালের দিকে। তিনি যখন হাসপাতালে এসে গাড়ি থেকে নামলেন, ঠিক তখনই পুলিশের গাড়িটাও এসে থামল সেখানে। বর্ষাতি পড়া গতকালের সেই পুলিশ অফিসার রেবতীভূষণের সঙ্গে সুপ্রভাত বিনিময় করার পর বললেন, লোকটার খবর কি? রেবতীভূষণ বললেন, গতকাল রাতে যখন পেশেন্টকে দেখেছি তখন তার জ্ঞান না ফিরলেও হৃদস্পন্দন স্বাভাবিক ছিল। তেমন খারাপ কোনো কিছু ঘটলে নিশ্চয়ই রাতে আমাকে হাসপাতাল থেকে জানানো হতো, আর আমিও তৎক্ষণাৎ আপনাকে জানিয়ে দিতাম ব্যাপারটা। আশা করি তেমন কিছু ঘটেনি। শকের ফলেই লোকটা অজ্ঞান হয়ে গেছিল মনে হয়। তবে লোকটা ঘাড়ে কোনো চোট পেয়ে থাকতে পারে। ঘাড়টা কেমন যেন বাঁকা মনে হচ্ছিল। সেটা অবশ্য আজকে এক্স-রে করলেই বোঝা যাবে। ভিতরে চলুন, দেখি লোকটা কেমন আছে। পুলিশ অফিসারকে নিয়ে হাসপাতালের ভিতর প্রবেশ করে ইন্টেনসিভ কেয়ার ইউনিটের দিকে এগোতে এগোতে সুপার সাহেব পুলিশ অফিসারকে প্রশ্ন করলেন, লোকটার বাড়ির লোকজনের খোঁজ পেলেন? অফিসার বললেন, হ্যাঁ, সেটাই আপনাকে বলতে যাচ্ছিলাম। যোগাযোগ করা গেছে স্থানীয় থানার মাধ্যমে। এই দীনেশ মল্লিক নামের লোকটা ও তার পরিবার পয়সাওয়ালা লোক। চালতা বাগান, লোহাপট্টিতে বিশাল কারবার। কলকাতায় বেশ কয়েকটা গাড়ি বাড়ি আছে। স্ত্রী, সন্তান, পরিবারের অন্য লোকজনও আছে। বাইকের লং ড্রাইভে এই লোকটার শখ। কলকাতা থেকে বাইক নিয়ে মাঝে মাঝেই পাহাড়ি অঞ্চলে চলে আসেন। এবারও আসছিলেন দার্জিলিংয়ে। পথেই দুর্ঘটনা।
আজ দুপুরেই ওর বাড়ির লোক ট্রেনে রওনা হচ্ছেন। আশা করি কাল দুপুরের মধ্যেই তারা নিউ জলপাইগুড়ি হয়ে এখানে পৌঁছে যাবেন। ফ্লাইটে আসতেন, কিন্তু বাগডোগরাতেও বৃষ্টির কারণে আজকের সব ফ্লাইট বাতিল। অগত্যা ট্রেনেই আসতে হচ্ছে তাদের। সুপার রেবতী ভূষণ আর পুলিশ অফিসার এরপর উপস্থিত হলেন পেশেন্ট যে ঘরে আছে তার দরজার সামনে। সেখানে দাঁড়িয়েছিলেন গত রাতের দায়িত্বে থাকা চিকিৎসক ও দুজন স্বাস্থ্যকর্মী। রেবতী ভূষণকে দেখে সেই ডাক্তারবাবু বললেন, গুড মর্নিং সুপার সাহেব, ভালো খবর আছে। লোকটা চোখ মেলেছে একটু আগে। এই যাত্রায় মনে হয় সে বেঁচে গেল। মাথা আর ঘাড়ও নাড়াচ্ছে। ঘাড়ের চোটের যে আশঙ্কা আমরা করেছিলাম সেটাও মনে হয় সত্যি নয়। অ্যাক্সিডেন্টের শকের কারণেই মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছিল লোকটা। রেবতী ভূষণ বললেন, বাহ, বেশ ভালো খবর। চলুন দেখি ভদ্রলোককে। সদল বলে ঘরটাতে প্রবেশ করলেন রেবতী ভূষণ। সিলিং এর দিকে তাকিয়ে আছে লোকটা। তারা ঘরে প্রবেশ করতেই তাদের উপস্থিতি বুঝতে পেরে তাদের দিকে তাকালো লোকটা। তার দৃষ্টি সবার মুখের উপর পড়তে লাগলো, কিন্তু পুলিশ অফিসারের দিকে তাকিয়েই যেন মৃদু আতঙ্ক ফুটে উঠল তার মুখে। অস্পষ্টভাবে সে হিন্দিতে বলে উঠল, পুলিশ কেউ, মানে চোরি নেই কিয়া? অর্থাৎ পুলিশ কেন, আমি চুরি করিনি। এই বলে উঠে বসলো লোকটা। রেবতী ভূষণ তাকে বললেন, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। কিন্তু অফিসারের দিকে মৃদু আতঙ্কিত ভাবে চেয়ে রইল সে। তিনি তাকে আশ্বস্ত করার জন্য বললেন, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। গতকাল আপনি বাইক নিয়ে পিছলে খাদে পড়ে গেছিলেন। উনি অর্থাৎ পুলিশই আপনাকে উদ্ধার করে। আপনি কেমন আছেন তা দেখবার জন্যই এসেছেন উনি। অফিসার এবার লোকটার উদ্দেশ্যে বললেন, আপনি দীনেশ মল্লিক তো? লোকটা প্রশ্ন শুনে বিড়বিড় করে বলল, দীনেশ মল্লিক, কলকাতা, মালুম নেই। পুলিশ অফিসার বললেন, আপনি কি নিজের পরিচয় মনে করতে পারছেন না? আপনার নাম দীনেশ মল্লিক, বাবার নাম অখিল মল্লিক। কলকাতার কলুটোলা লেনে থাকেন আপনি। লোকটা আবারও হিন্দিতে বলল, क्या काम करती हूँ, कुछ याद नहीं आ रहा। অর্থাৎ আমি কি করি কিছু মনে পড়ছে না। অ্যাক্সিডেন্টের ধকল সামলাতে মাঝে মাঝে এমন স্মৃতি বিভ্রম হয়। প্রাথমিক অবস্থায় কিছু মনে পড়ে না, পরে অবশ্য ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যায়। লোকটার কথা শুনে সুপার রেবতী ভূষণ বললেন, কলকাতার লোহাপট্টিতে আপনার বিশাল কারবার, অনেক বাড়ি গাড়ি আছে সেখানে। বাইকে লং ড্রাইভে আপনার শখ, মনে পড়ছে এবার? লোকটা যেন এবার রেবতী ভূষণের কথা শুনে চুপ করে ভাবার চেষ্টা করতে লাগলো। অফিসার লোকটার উদ্দেশ্যে এরপর বললেন, কিছু মনে পড়ছে? চেষ্টা করুন। বাইকে লং ড্রাইভ আপনার নেশা। কলকাতা থেকে এসব পাহাড়ি অঞ্চলে বাইক নিয়ে আপনি আসেন। সেই বাইক আরোহী এবার ভাঙা ভাঙা বাংলাতে বলল, কলকাতায় আমার বড় কারবার, অনেক কটা বাড়ি, তাই না? অফিসার বললেন, হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। এবার লোকটা ঠোঁটের কোণে আবছা হাসি ফুটে উঠল। সে এবার বলল, এবার যেন মনে পড়ছে। রেবতী ভূষণ বললেন, আপনার চিন্তার কোনো কারণ নেই। পুলিশের পক্ষ থেকে বাড়িতে খবর দেওয়া হয়েছে। আজ তারা রওনা হচ্ছেন। কাল দুপুরের মধ্যেই আশা করি তারা এখানে পৌঁছে যাবেন। কথাটা শুনে স্পষ্টতই হাসি ফুটে উঠল লোকটার মুখে। সে বলল, তারা কি আমায় নিয়ে যাবে? রেবতী ভূষণ বললেন, আপনি যদি সুস্থ হয়ে থাকেন তবে তাদের হাতে আমরা আপনাকে তুলে দেব। আচ্ছা, আপনার ঘাড়ে কি কোনো চোট লেগেছে? ব্যথা আছে কোনো, অথবা দেহের অন্য কোথাও? প্রশ্ন শুনে দীনেশ মল্লিক নামের লোকটা কয়েক মুহূর্ত তাকিয়ে রইল ডাক্তার রেবতী ভূষণের দিকে। তারপর ঘাড়টা স্বাভাবিকভাবেই দুপাশে ফিরিয়ে বলল, না তো, কোনো ব্যথা তো লাগছে না। রেবতী ভূষণ বললেন,
বাহ, তবে তো সব ঠিকই আছে বলে মনে হচ্ছে। দীনেশ বলল, আপনাদের যে কি বলে ধন্যবাদ দেব জানি না। কলকাতা থেকে আমার বাড়ির লোক ঠিক নিতে আসবে তো? অফিসার বললেন, আমাদের ধন্যবাদ দেবার কোনো ব্যাপার নেই, আমরা আমাদের ডিউটি পালন করছি। আপনি নিশ্চিন্ত থাকুন, তারা এসে আপনাকে নিয়ে যাবে। রেবতীভূষণ বললেন, ঠিক আছে, আপনি আবার শুয়ে পড়ুন, বিশ্রাম নিন। শুয়ে পড়ল লোকটা। সে ঘর থেকে রেবতীভূষণরা বাইরে বেরিয়ে আসার পর পুলিশ অফিসার বললেন, যাক, বেঁচে গেল লোকটা। ধন্যবাদ ডাক্তার, আমি এখন যাই। ওর বাড়ির লোকজনকে সঙ্গে করে কাল আসবো। কথাগুলো বলে এগোতে যাচ্ছেন অফিসার, কিন্তু ঠিক সে সময় গত রাতে হাসপাতালের দায়িত্বে থাকা একজন স্বাস্থ্যকর্মী অফিসারের উদ্দেশ্যে বলল, স্যার, আপনাকে একটা কথা জানাবার আছে। কি কথা? ফিরে দাঁড়ালেন অফিসার। স্বাস্থ্যকর্মী বললেন, গত রাতে এখানে চমনলাল এসেছিল, তবে ভিতরে ঢুকতে পারেনি। আমি বাইরে বেরোতেই আমাকে দেখতে পেয়ে মিলিয়ে গেল। তার কথা শুনে অফিসার বিস্মিতভাবে বললেন, কখন? আপনি ঠিক দেখেছেন? লোকটা চমনলালই তো? স্বাস্থ্যকর্মী বললেন, হ্যাঁ, চমনলালই। ওকে এখানে কে চেনে না? কনুই থেকে কাটা ওর বাম হাতটাই তো তাকে চিনিয়ে দেয়। তখন মাঝরাত হবে, এই পেশেন্টের ঘরে ডিউটি দিচ্ছিলাম। হঠাৎ মনে হলো একটা মাথা যেন ঘষার কাঁচের সার্সির ওপাশ থেকে ঘরের ভিতরটা দেখার চেষ্টা করছে। ও কাঁচ তো আর খোলা যায় না, তাই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালাম আমি। আমাকে দেখেই সে উধাও হয়ে গেল। রেবতীভূষণ অফিসারকে প্রশ্ন করলেন, চমনলাল কে? অফিসার বললেন, চমনলাল এক দাগি চোর। একটা চুরির ঘটনার পর গত 7 দিন ধরে বেপাত্তা। আমরা খুঁজে বেড়াচ্ছি লোকটাকে। কাল বৃষ্টির রাত ছিল, সেই সুযোগে নিশ্চয়ই চুরি করতে বেরিয়েছিল চমনলাল। তবে কতদিন আর পালিয়ে থাকবে, ঠিক ধরে ফেলবো। লোকটা তবে এ তল্লাটি আছে, কোথাও ওকে দেখতে পেলেই সঙ্গে সঙ্গে বলবেন। শেষ কথাটা স্বাস্থ্যকর্মীর উদ্দেশ্যে বলে ডাক্তার রেবতীভূষণের থেকে বিদায় নিয়ে হাসপাতাল ছেড়ে বেরিয়ে গেলেন। রেবতীভূষণ তার চেম্বারে গিয়ে ঢুকলেন। সুপার হিসেবে প্রশাসনিক কাজের দায়িত্ব সামলাতে হয় তাকে, কিছু ফাইল বানাতে হবে তাকে। সে কাজ নিয়ে বসে পড়লেন তিনি। এদিনও কোনো পেশেন্টের দেখা মিলল না। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কেটে যেতে লাগলো, বৃষ্টিও কমে আসতে লাগলো। ফাইল নিয়ে কাজে ডুবে রইলেন রেবতীভূষণ। সময় এগিয়ে চলল, সকাল গড়িয়ে দুপুরও হয়ে গেল, আর তার সঙ্গে সঙ্গে আরও পরিষ্কার হতে লাগলো আকাশ। একটানা কাজ করে বেলা 3টে নাগাদ প্রথম থামলেন রেবতীভূষণ। সঙ্গে করে খাবার নিয়ে আসেন তিনি। দুপুরের খাবার শেষ করার পর রেবতীভূষণের মনে হলো দীনেশ মল্লিক নামের লোকটাকে একবার দেখে আসি। রেবতীভূষণ হাসপাতালের করিডোর পেরিয়ে প্রবেশ করলেন তার ঘরে। লোকটা বেডে শুয়ে আছে। খাটটা যেন মাথার সঙ্গে কোনাকুনি অদ্ভুতভাবে বাঁকা। রেবতীভূষণ দেখতে পেলেন লোকটা উঠে বসল, ঘাটটাও স্বাভাবিক হয়ে গেল। রেবতীভূষণ তাকে প্রশ্ন করলেন, কেমন আছেন? লোকটা জবাব দিল, আচ্ছা হ্যাঁ, ও লোক লেনে আয়েগা তো কাল। অর্থাৎ ভালো আছি, ওরা আমাকে নিতে আসবে তো কাল। রেবতীভূষণ প্রথমে বললেন, হ্যাঁ, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার বাড়ির লোক নিশ্চয়ই এতক্ষণে ট্রেনে চড়ে বসেছে। এই কথা বলার পর রেবতীভূষণ প্রশ্ন করলেন, আচ্ছা, আপনি তো বাঙালি, কিন্তু মাঝে মাঝে হিন্দি বলেন কেন? প্রশ্নটা শুনে কয়েক মুহূর্ত চুপ করে রইল লোকটা। তারপর ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, আসলে কলকাতার বাইরে বেরোলেই আমার মুখে হিন্দি ফুটে ওঠে। সবাইকেই হিন্দিভাষী মনে হয়। তাছাড়া ব্যবসার কারণে বহু হিন্দিভাষী মানুষের সঙ্গে আমার যোগাযোগ।
প্রায় সারাদিনই হিন্দি বলতে হয়, তাই হিন্দি কথা মুখে চলে আসে। রেবতীভূষণ হেসে বললেন, ঠিক আছে, এবার বুঝলো, এমন হয়। আপনি বিশ্রাম নিন, রাতটা দেখতে দেখতে কেটে যাবে, কালই আপনার বাড়ির লোক আপনাকে নিতে আসবে। দীনেশ মল্লিক বলল, হ্যাঁ, তাদের জন্যই তো অপেক্ষা করছি। সে ঘর ছেড়ে আবার নিজের ঘরে ফিরে এলেন রেবতীভূষণ। খোলা জানলা দিয়ে বাইরে তাকিয়ে তিনি দেখলেন বৃষ্টি থেমে গেছে, মেঘও সরে গেছে। দিন শেষে মেঘ কুয়াশার আবরণ ছড়িয়ে মাথা তুলেছে কাঞ্চনজঙ্ঘার তুষার ধবল শিখরগুলো। সেদিকে তাকিয়ে মনটা বেশ চনমনে হয়ে গেল রেবতীভূষণের। দুদিন ধরে বৃষ্টির জন্য ঘরের বাইরে বেরোতে পারেনি পাহাড়ের মানুষরা। হয়তো কাল পেশেন্টরা হাসপাতালে আসতে পারে, তখন আর অফিসিয়াল কাজে হয়তো বসতে পারবেন না রেবতীভূষণ। ঘরে তার কোনো কাজ নেই, কাগজপত্রের কাজগুলো শেষ করে বাড়ি ফিরতে কোনো অসুবিধা নেই। এই কথাগুলো ভেবে নিয়ে আবার কাজে বসে গেলেন তিনি। রেবতীভূষণের কাজ যখন শেষ হলো তখন প্রায় রাত 8টা। এবার ঘরে ফিরতে হবে তাকে। ফাইলের ফিতে মারতে মারতে জানলার বাইরে তাকালেন রেবতীভূষণ। দূরে আকাশের বুকে চাঁদের আলোতে ঝলমল করছে কাঞ্চনজঙ্ঘা। আজ মনে হয় পূর্ণিমা। মেঘমুক্ত আকাশে সোনার থালার মতো বিরাট চাঁদ উঠেছে। তার আলো যেন চুঁইয়ে পড়ছে পর্বত শৃঙ্গের গা থেকে। রেবতীভূষণ টেবিল ছেড়ে গিয়ে দাঁড়ালেন জানলার সামনে। বেশ কিছুক্ষণ তিনি তাকিয়ে রইলেন চন্দ্রালোকিত কাঞ্চনজঙ্ঘার অপার্থিব সৌন্দর্যের দিকে। তারপর তিনি যখন জানলা থেকে সরে আসতে যাচ্ছেন, ঠিক তখনই এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল তার। ঘরের এ জানলাটা দিয়ে হাসপাতালের পিছনের অংশটা দেখা যায়। একটা সুড়িপথ সেখান দিয়ে একটা পাহাড়ি ঢালের আড়ালে অদৃশ্য হয়ে অন্য কোথাও চলে গেছে। রেবতীভূষণ ওদিকে যাননি কখনো। তিনি দেখতে পেলেন একটা লোক হাসপাতালের দিক থেকে সে পথে যাচ্ছে। ভালো করে লোকটার দিকে তাকিয়ে রেবতীভূষণের মনে হলো যে লোকটার পরনে যেন হাসপাতালের রোগীদেরই পোশাক, ঢোলা হাফ হাতা জামা আর পাজামা। কিন্তু এই হাসপাতালে তো একজন মাত্র রোগী ভর্তি আছে, সেই দীনেশ মল্লিক। সেই নাকি? কি হলো ব্যাপারটা? ডাক্তার রেবতীভূষণের সঙ্গে সঙ্গে তার চেয়ার থেকে বেরিয়ে উপস্থিত হলেন পেশেন্টের ঘরে। তিনি দেখতে পেলেন দীনেশ মল্লিকের বিছানাটা ফাঁকা আর ঘরের অন্য পাশের দরজাটা খোলা। ও দরজা দিয়ে হাসপাতালের পিছনের রাস্তায় যাওয়া যায়। খোলা দরজাটা দেখা মাত্রই ব্যাপারটা বুঝতে অসুবিধা হলো না রেবতীভূষণের। কিন্তু লোকটা এত রাতে এভাবে বাইরে বেরিয়ে গেল কেন? রেবতীভূষণও আর দেরি না করে সে দরজা দিয়েই বাইরে হাসপাতালের পিছনের অংশে বেরিয়ে পড়লেন। তিনি দেখতে পেলেন লোকটা ঢালের আড়ালে পথের বাঁকে মিলিয়ে যাচ্ছে। এভাবে কোনো লোক হাসপাতাল ছাড়তে পারে না। হাসপাতালের রেজিস্টারে লোকটার নাম নথিভুক্ত করা আছে। বাইরে বেরিয়ে লোকটার যদি কোনো বিপদ ঘটে তবে কি কৈফিয়ত দেবেন তিনি? গন্ডগোলের মুখে পড়ে যাবেন রেবতীভূষণ। মিডিয়া, পেশেন্ট পার্টি, আইন সবাই তাকে কর্তব্যে গাফিলতার অভিযোগে নাজেহাল করে ছেড়ে দেবে। লোকটাকে ফিরিয়ে আনতে হবে। তাই রেবতীভূষণ এগোলেন সেদিকে। তিনি যখন সেই পাহাড়ের ঢালের বাঁকের কাছে পৌঁছলেন তখন লোকটা মিলিয়ে যাচ্ছে অন্য একটা বাঁকের আড়ালে। আবার এগোতে লাগলেন তিনি। লোকটাকে ধরার জন্য কেমন যেন একটা জেদ চেপে গেল রেবতীভূষণের মনে। এগিয়ে চললেন রেবতীভূষণ। মিনিট 8-10 চলার পর একটা বাঁক নিতেই থমকে দাঁড়ালেন
রেবতীভূষণ। আরে, তিনি তো গতকালের সেই দুর্ঘটনার জায়গাতেই উপস্থিত হয়েছেন। হয়তো সেই ঝর্ণাটা সামনের পথটা ভিজিয়ে নেমে যাচ্ছে খাদের দিকে। দীনেশ মল্লিককেও এরপর দেখতে পেলেন তিনি, ঠিক যে জায়গা দিয়ে গতকাল তাকে উপরে ওঠানো হয়েছিল, ঠিক সেই জায়গাতেই রাস্তার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছে লোকটা। চাঁদের আলোতে খাদের দিকে ঝুঁকে পড়ে লোকটা। রেবতীভূষণ সাবধানে এগোলেন তার দিকে। দীনেশ মল্লিক উঁকি ঝুঁকি দিচ্ছে খাদের ভেতর। রেবতীভূষণ তার কাছে গিয়ে দাঁড়াতেই তার পায়ের শব্দে ফিরে তাকালো লোকটা। স্পষ্টতই তার মুখে একটা অপ্রস্তুতের ভাব ফুটে উঠল। রেবতীভূষণ তাকে বললেন, ওভাবে কি দেখছেন? লোকটা প্রথমে জবাব দিল, আপনি কো ঢুঁढ রাহা, অর্থাৎ নিজেকে খুঁজছি। অদ্ভুত কথা। রেবতীভূষণ বললেন, তার মানে? লোকটা নিজেকে যেন সামলে নিয়ে বলল, না কিছু না, আসলে এখান থেকেই তো আপনারা আমাকে তুলে এনেছেন, এখানেই আমার পুনর্জন্ম হলো, তাই শেষ একবার জায়গাটা ঘুরে গেলাম, এখানে তো আর কোনোদিন আসবো না। কথাটা শুনে রেবতীভূষণ একটা উৎসাহ প্রকাশ করে বললেন, কাজটা মোটেও ভালো করেননি আপনি, এভাবে হাসপাতাল থেকে বেরোনো যায় না। কোনো বিপদ ঘটলে আমি আপনার বাড়ির লোককে কাল কি কৈফিয়ত দিতাম? এই ঠান্ডায় আপনার গায়ে কোনো গরম জামা নেই, নিউমোনিয়াও হতে পারে। চলুন এক্ষুনি হাসপাতালে ফিরে চলুন। লোকটা এবার হেসে বললেন, আমার ভুল হয়ে গেছে, চলুন যাচ্ছি। আমি তো কাল তাদের আসার জন্যই অপেক্ষা করছি, সেখানে গেলে ভালো থাকতে পারবো। কতদিন ভালো খাইনি, ভালো ঘুমাইনি। রেবতীভূষণ বললেন, হ্যাঁ, তারা আপনাকে ফিরিয়ে নিতে যাবেন। লোকটাকে সঙ্গে নিয়ে এবার হাসপাতালে যাবার জন্য পা বাড়ালেন রেবতীভূষণ। কিন্তু পিছু ফিরে এক পা এগোতেই পিছন থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল, না, আমি তোমাকে আমার বাড়ির লোকের সঙ্গে যেতে দেব না। বাংলায় বলা কণ্ঠস্বরটা শুনে চমকে ফিরে দাঁড়ালেন রেবতীভূষণ আর দীনেশ মল্লিক। খাদের কিনারাতে ভোজবাজির মতো যেন একটা লোক এসে উপস্থিত হয়েছে। তার পরনে স্থানীয় লোকদের মতো বিবর্ণ পোশাক, লোকটার বাম হাতটা কুনুই থেকে কাটা, সেই চমন লাল, তার প্রচণ্ড আক্রোশে তার চোখ যেন জ্বলছে। লোকটা ক্রোধ মিশ্রিত কণ্ঠস্বরে খাঁটি বাংলায় আবারও বলে উঠল, না না, এ হয় না, আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না ওদের সঙ্গে। এই কথা বলে লোকটা এগিয়ে এসে এক হাত চেপে ধরল দীনেশ মল্লিকের। দীনেশ মল্লিক বলে উঠল, মুঝে ছোড় দো। কিন্তু লোকটা ছাড়ল না তাকে। এক হাতে জড়িয়ে আসরিক শক্তিতে তাকে টেনে নিল খাদের ধারে। তারপর তাকে নিয়ে ঝাঁপ দিল খাদে। দীনেশ মল্লিকের আর্তনাদ হারিয়ে গেল অতল খাদের ভিতর। পুরো ব্যাপারটা ঘটতে খুব বেশি হলে মুহূর্ত পাঁচেক সময় লাগলো। হতবম্ব রেবতীভূষণ। ঘটনার আকস্মিকতার ঘোর কাটতে বেশ কিছুক্ষণ সময় লাগলো তার। তারপর তিনি মোবাইল ফোন থেকে থানায় ফোন করলেন। কিছুক্ষণের মধ্যেই সেই পুলিশ অফিসার হাজির হলেন। ব্যাপারটা শুনে তিনি আশ্চর্য হয়ে বললেন, ঘটনাটা আমিও কিছুই বুঝতে পারছি না, ভোর হওয়ার আগে দেহ দুটো উদ্ধার করা যাবে না। এরপর তিনি আতঙ্কিত রেবতীভূষণকে বললেন, আপনি দুশ্চিন্তা করবেন না, ব্যাপারটা আমি ম্যানেজ করছি। পেশেন্ট পার্টিকে বলছি যে দীনেশ মল্লিককে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সে মৃত বোঝা যায়। দেহটা তো পোস্টমর্টমের জন্য সদর হাসপাতালে পাঠাতে হবে। খাদের থেকে দেহ উদ্ধারের ব্যাপারটা চেপে যাব, বলবো যে হাসপাতাল থেকেই বডি আমরা মর্গে চালান করেছি। সেই মতো হাসপাতালের কর্মীদের শিখিয়ে রাখবেন। চমনলালের দেহটাও পোস্টমর্টমে পাঠাতে হবে। ওর ব্যাপারে অবশ্য কোনো চিন্তা নেই আপনার।
এরপর কিছুক্ষণের মধ্যেই পুলিশ অফিসার হাসপাতালে নামিয়ে দিয়ে গেলেন রেবতী ভূষণকে। সেখানে ফিরে তিনি জানতে পারলেন যে দীনেশ মল্লিকের ঘরে যে স্বাস্থ্যকর্মীর দায়িত্বে ছিল সে কিছু সময়ের জন্য ল্যাট্রিনে গেছিল, আর সেই ফাঁকেই দীনেশ মল্লিক। গত রাতে পুলিশের জিপ ডাক্তার রেবতী ভূষণের হাসপাতালে পৌঁছে দেবার পর আর হাসপাতাল ছাড়েননি তিনি। বাকি রাত আর আজ সারা দিন নিজের চেম্বারেই রয়েছেন তিনি। কোনো সময় নিজের চেয়ারে বসে থেকেছেন, আবার কোনো সময় উত্তেজিতভাবে ঘরময় পায়চারি করেছেন। বাইরের লোক ব্যাপারটা নিয়ে খোঁজ করতে এলে কি বলতে হবে তা তিনি ডাক্তারবাবু আর স্বাস্থ্যকর্মীদের শিখিয়ে দিয়েছেন। চাকরি যাওয়ার ভয়ে সবাই একই কথা বলবেন। পুলিশ অফিসার যদিও তাকে আশ্বস্ত করেছেন, তবুও তার আতঙ্ক কাটছে না। গত রাত পেরিয়ে সারাদিন কেটে বিকেল হয়ে গেছে, তা সত্ত্বেও মনের ছটফটানি কমছে না কিছুতে। তবে সকালবেলা একজন স্বাস্থ্যকর্মী এসে তাকে জানিয়েছেন যে দুটো লাশই নাকি খাদের থেকে উদ্ধার করেছে পুলিশ। শেষ বিকালে হাসপাতালে রেবতীবাবুর ঘরে এসে ঢুকলেন সেই পুলিশ অফিসার। রেবতীবাবুর মুখোমুখি চেয়ারে বসলেন তিনি। দেখেই বোঝা যাচ্ছে পরিশ্রান্ত তিনি, চোখে মুখে চাপা উত্তেজনার ভাব। রেবতীবাবু উৎকণ্ঠিতভাবে তাকে প্রশ্ন করলেন, কি খবর? ভদ্রলোক তার টুপিটা খুলে টেবিলের উপর নামিয়ে রেখে বললেন, দুটো লাশই উদ্ধার করা গেছে। ভোরবেলা লাশ দুটো উদ্ধারের পর তা নিয়ে সদর হাসপাতালে গেলাম। তারপর পোস্টমর্টম করিয়ে দীনেশ মল্লিকের লাশটা তার বাড়ির লোকেদের দিয়ে তাদের কলকাতাতে রওনা করিয়ে দিয়ে এই ফিরছি। শেষ পর্যন্ত ওর বাড়ির লোককে বিশ্বাস করাতে পেরেছি কথাটা। হাসপাতালে আনার পরই বোঝা যায় সে মৃত। রেবতীভূষণ এবার নিশ্চিন্ত হলেন তার কথা শুনে। তিনি বললেন, যাক, আপনি আমাকে বাঁচালেন। আপনাকে যে কিভাবে ধন্যবাদ দেব জানি না। অফিসার বললেন, 20 বছর চাকরি করছি পুলিশে, বহু কেস দেখেছি, কিন্তু এমন অদ্ভুত কেস দেখিনি। মাথার ভিতরটা কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। রেবতীভূষণ জানতে চাইলেন, কি অদ্ভুত ব্যাপার? অফিসার বললেন, চমনলালের চশমাটা পচা গলা ছিল। পোস্টমর্টম রিপোর্টেও বলছে 3 সাতেক আগে মারা গেছে লোকটা। হয়তো কোনোভাবে খাদে পড়ে গেছিল সে। কথাটা শুনে বিস্মিত রেবতীভূষণ বলে উঠলেন, তা কি করে সম্ভব? আমি তো দেখলাম যে হাত কাটা লোকটা দীনেশ মল্লিককে খাদে টেনে নিয়ে গেল। তবে কি আমি আপনাকে বানিয়ে গল্প বলছি? পুলিশ অফিসার বললেন, সেটাই আমি ভাবতাম, যদি না আরো আশ্চর্য একটা ব্যাপার থাকতো। রেবতীভূষণ ব্যগ্রভাবে জানতে চাইলেন, আরো আশ্চর্যের ব্যাপার কি? পুলিশ অফিসার বললেন, দীনেশ মল্লিকের বাড়ির লোক কেন আমার কথা বিশ্বাস করলো জানেন? আপনি নিশ্চয়ই ডাক্তার হিসেবে জানেন যে পোস্টমর্টম রিপোর্টে মৃত্যুর সঠিক মুহূর্তটা লেখা থাকে না, মোটামুটি সময়টা লেখা থাকে। 1-8 ঘন্টা সময়ের হেরফের হতেই পারে। রিপোর্টে লেখা আছে আমরা যখন তাকে পরশু বিকেলে খাদ থেকে তুলি, সে সময়ের কিছু আগে পড়েই মৃত্যু ঘটেছিল লোকটার। আজ আমি যখন ভোরবেলা দীনেশ মল্লিকের দেহটাকে উদ্ধার করি, তখন দেহটাকে 1-2 দিনের বাসি মরা বলেই মনে হয়েছিল আমার। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তার মৃত্যুর কারণ কিন্তু পোস্টমর্টম রিপোর্টে সুনির্দিষ্টভাবে লেখা আছে। বাইক নিয়ে খাদে ছিটকে পড়ার সময় কোনো কিছুতে আঘাত লেগে ঘাড়ের হাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আর সেই জন্যই তৎক্ষণাৎ মৃত্যু ঘটে লোকটার। পুলিশ অফিসারের কথা শুনে হতভম্ব হয়ে গেলেন ডাক্তার রেবতীভূষণ। হ্যাঁ, ঘাটটা তো অদ্ভুতভাবে বাঁকা মনে হচ্ছিল দীনেশ মল্লিকের। তবে কি নতুন জীবনের আশায়
সুখের আশায় মৃত দীনেশ মল্লিকের দেহে প্রবেশ করেছিল চমনলালের আত্মা। সেজন্যই কি হিন্দিতে কথা বলছিল? নিজের পুরনো দেহটাকে শেষ একবার দেখবার চেষ্টাতে হাজির হয়েছিল খাদের ধারে। সে তো বলেছিল নিজেকে খুঁজছি, আর দীনেশ মল্লিকের আত্মা কি চমনলালের দেহ ধারণ করে চমনলালকে, দীনেশ মল্লিকের পরিবারকে প্রতারিত করতে বাধা দিল? পরস্পরের দিকে তাকিয়ে নিশ্চুপভাবে এসব প্রশ্ন আর এক অদ্ভুত ঘটনার ব্যাখ্যা খোঁজার চেষ্টা করতে লাগলেন সেই পুলিশ অফিসার আর ডাক্তার রেবতীভূষণ। বাইরে পাহাড়ি জনপদে অন্ধকার নামতে শুরু করেছে। শেষ হলো আজকের কাহিনী, হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা দুর্ঘটনার পর। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, এটা আমাদের অনেক সাপোর্ট করে। আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবে এই ধরনের সকল ভিডিওর নোটিফিকেশন ভবিষ্যতে পেতে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তী গল্পে, ভালো থাকবেন।